সড়ক, রেল ও নৌপথে বাড়ি ফেরা মানুষের ঢল, যানবাহনের ধীর গতিতে ভোগান্তি। টিকিট কাটতে যে সবারই দেখতেছি সবার অনেক ভোগান্তি গেছে, মনে হচ্ছে এখানে সিন্ডিকেট চলে। ট্রেনের ভিতরে বেশ রাশ অবস্থায় আছে, কিন্তু আসলে কিছু বলার নাই, কারণ হচ্ছে সবাইকে আসলে ঈদ করতে যাইতে হবে। ঈদের একদিন আগে জমজমাট কোরবানির হাট, এবার চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর। বিএনপি নেতাদের দখলে হাটের ইজারা, পেশি শক্তির প্রভাব অস্বীকার করছে না সিটি কর্পোরেশন। আল্লাহুম্মা ধ্বনিতে মুখর আরাফার ময়দান, খুতবায় মুসলিম উম্মাহকে এক থাকার আহ্বান। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, বৈরী আবহাওয়ায় বিকল্প ব্যবস্থা বাইতুল মোকাররমে। দেশে বাড়ছে প্লাস্টিক দূষণ, বর্জ্য ব্যবস্থাপনায় নেই সক্ষমতা, লাগাম টানার তাগিদ বিশেষজ্ঞের। ঈদযাত্রায় মানুষের উপচে পড়া ভিড় সব পথে। গেল ঈদে রেলপথে স্বস্তি থাকলেও এবার ট্রেনের ছাদেও তিল ধারণের কোনো ঠাঁই নেই। সড়ক মহাসড়কের দিকে যদি দেখেন, যে গাড়ির দীর্ঘ সারি আমরা লক্ষ্য করেছি, ধীর গতিতে এই গাড়িগুলো চলছে। নৌপথে রয়েছে বাড়ি ফেরা মানুষের চাপ। বাড়ি যাচ্ছে স্বপ্ন। ধূসর শহরের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি পেছনে ফেলে প্রিয়জনের কাছে এই ছুটে চলা, শত ভোগান্তির মাঝেও আনন্দ আর উচ্ছ্বাস সবার মাঝে। রাজধানীর কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, যে যেভাবে পেরেছেন উঠেছেন ট্রেনে। রোজার ঈদের তুলনায় এবার রেলপথে ভিড় কয়েক গুণ। গার্মেন্ট ছুটি হবে 2টার পর, তখন আরও জ্যাম হবে, এর জন্য আমরা এভাবে যেতে পারছি, এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। ট্রেনের ভিতরে বেশ রাশ অবস্থায় আছে, কিন্তু আসলে কিছু বলার নাই, কারণ হচ্ছে সবাইকে আসলে ঈদ করতে যাইতে হবে। যাত্রীদের চাপ সামাল দিতে না পেরে ছাদে ওঠায় বাধা দিচ্ছেন না রেল কর্তৃপক্ষ, তাই জীবনের ঝুঁকি নিয়েই গাদাগাদি করে উঠছেন মানুষ। এত কিছুর মাঝেও নিরাপত্তা আর ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি তাদের কথায়। যাত্রাপথে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমরা যে ট্রেনটাতে অবস্থান করছি এটাও মূলত 1 ঘন্টা আগে এসে উপস্থিত হয়েছে। টিকিট কাটতে যে সবারই দেখতেছি সবার অনেক ভোগান্তি গেছে, মনে হচ্ছে এখানে সিন্ডিকেট চলে। এদিকে দুপুরে কমলাপুর স্টেশন পরিদর্শন করেছেন রেল উপদেষ্টা। কোনো শিডিউল বিপর্যয় নেই জানিয়ে তার আশা সব ট্রেন ছাড়বে সময় মতো। 100% তো বলা যাবে না, কিন্তু মানে আমরা বলবো যে আমরা খুব একটা যাত্রীদের কাছ থেকে খুব একটা বড় ধরনের অভিযোগ পাইনি। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপ্যাল, জিরানী ও চন্দ্রায় গাড়ি চলছে ধীর গতিতে। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে বেড়েছে চাপ। র্যাব পুলিশের পাশাপাশি সড়কের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। ঈদযাত্রায় বিশৃঙ্খলা এড়াতে তাদের এই তৎপরতা। আমরা কোনো কমপ্লেইন পেলে সেই অনগোয়িং যে টহলটা থাকছে, সেই টহলটা গিয়ে হচ্ছে বা পেট্রোল টিমটা গিয়ে সেই জিনিসটাকে হচ্ছে আমরা ম্যাজিস্ট্রেটের সহায়তা নিয়ে, ম্যাজিস্ট্রেটকে নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। অন্যদিকে নৌপথে বেড়েছে ঘরমুখ মানুষের ভিড়। সদরঘাটে কোস্টগার্ড সতর্ক থাকলেও লঞ্চে উঠতে গিয়ে বুড়িগঙ্গায় পড়ে যান নারীসহ 5 যাত্রী। পরে তাদের উদ্ধার করেন অন্যান্য যাত্রীরা। এমন ঘটনায় নৌপথের নিরাপত্তা নিয়ে শঙ্কায় যাত্রীরা। ছোট বাচ্চা পড়ে গেছে, একটা মেয়ে বাচ্চা ছেলে আছে, ওনার হাজবেন্ড পড়ে গেছে, তা আমাদের তো এরকম ভয় করতেছে যে আমরা কিভাবে যাবো বাসায়। বিষয় যাত্রীদের যদি কোনো অভিযোগ থাকে, আমরা তৎক্ষণাৎ সেই অভিযোগগুলো শুনে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছি। ঈদের আগের দিন নৌপথে আরও বাড়তে পারে ঘরমুখ মানুষের চাপ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রতিবেদনে একটা সার্বিক চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। এছাড়া বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে যেই সব অঞ্চলে
ঈদ যাত্রার জন্য আমরা বাড়তি চাপ লক্ষ্য করি, সেখানে আমাদের সহকর্মীরা অবস্থান করছেন। আমরা এক এক করে যাওয়ার চেষ্টা করছি। গাবতলীতে আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রয়েছেন, তার কাছ থেকে শুনে নেব। মাহবুব, আপনি বাস টার্মিনালে রয়েছেন। আগের সংবাদে যেটি বলছিলেন যে বাসের যে শিডিউল বিপর্যয় সেটি হচ্ছে এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে, সেটিকে কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিনা বা কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিনা এই বিষয়ে? শান্তা, এর আগেও বলেছি যে বাসের যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু ব্যাপক চরম আকার ধারণ করেছে এই গাবতলী বাস টার্মিনালে। আমরা এখানকার যে যাত্রী তাদের সাথে কথা বলেছি এবং তারা এটি নিয়ে অনেক ভোগান্তিতে আছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখেছি এখানে র্যাবের যে টিম রয়েছে, এখানে পুলিশের টিম রয়েছে এবং বিআরটিএ এবং পরিবহন সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি ভিজিলেন্স টিমও রয়েছে। তবে এখানে যাত্রীরা যারা অভিযোগ করছেন, তারা কিছু যাত্রী এসে বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন, তাদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হয়েছে এবং আর কিছু যাত্রী আছে যারা এই যে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি সেটি নিয়েও তারা খুব শঙ্কা প্রকাশ করেছেন এবং এখানকার যে সার্বিক যে পরিস্থিতি এটি কিন্তু ঠিক রাখতে এখানে কিন্তু অভিযানও পরিচালিত হয়েছে, আজও অভিযান পরিচালিত হয়েছে এবং ঈদের আগ পর্যন্ত যেদিন পর্যন্ত ঢাকা ছাড়বে বাড়ির উদ্দেশ্যে মানুষ, তখন পর্যন্ত কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে যে অভিযান সেটি কিন্তু পরিচালিত হবে বলে আমাদেরকে জানিয়েছে ভিজিলেন্স টিম। এবং এই যে গাবতলী বাস টার্মিনাল, এখানে কিন্তু বাড়ি ফেরা মানুষের যে ভিড় সেটি দুপুরের দিকে কিন্তু একটু দুপুরের দিকে থেকে শুরু করে বিকেল পর্যন্ত একটা ঢিলে ঢালা ভাব থাকলেও এই যে সন্ধ্যার পর থেকে সেই বাড়তি মানুষের চাপ সেটি কিন্তু বেড়েছে এবং আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে এর আগে যখন আমরা দেখিয়েছিলাম তখনকার চেয়ে এখন কিন্তু যাত্রীর সংখ্যা বেশি, অর্থাৎ যাত্রীদের মধ্যে বেশি ভাড়া আদায়, শিডিউল বিপর্যয়ের অভিযোগ থাকলেও বাড়ি ফেরার তারায় যেন তারা এখনও এই গাবতলী বাস টার্মিনাল দিকে ধাবিত হচ্ছে এবং তাদের চোখে মুখে বাড়ি ফেরার যে আনন্দ সেটি আমরা লক্ষ্য করছি। শান্তা, এই ছিল গাবতলী বাস টার্মিনাল। বাড়ি ফেরার তারা তো সবারই থাকবে এবং সেটি তারা চেষ্টা চালিয়ে যাবে। মাহবুবুর রহমান যুক্ত হয়েছিলেন আমাদের সাথে গাবতলী থেকে। বাস টার্মিনাল থেকে তো রওনা করলো, গাজীপুরের চন্দ্রামোড় পার হতে কত সময় লাগবে অনেকের প্রশ্ন। গাজীপুরের চন্দ্রামোড়ে রয়েছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। কি অবস্থা, কত ধীর গতিতে চলছে? আমরা সংবাদে বলছিলাম ধীর গতি, সেটা কত ধীর গতি? যানবাহনের চাপ কেমন? রাশেদ, দুপুরের পর থেকে সড়ক মহাসড়কগুলোতে যাত্রী এবং যানবাহনের যে চাপ বেড়েছে, চাপ বাড়ার কারণে দুটি সড়কে কিন্তু প্রায় 30 কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে এবং সেই সারি সামাল দিতে কিন্তু পুলিশ প্রশাসন আসলে হিমশিম খাচ্ছে। আপনাকে একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু আপনি দেখছেন যে চন্দ্রা ফ্লাইওভারের উপরে যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো কিন্তু রাজধানীর মহাখালী থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ছেড়ে এসেছে। মূলত এই চন্দ্রা ফ্লাইওভার দিয়ে তারা কালিয়াকৈর বাইপাস গেলে পরে কিন্তু আর কোনো যাত্রীকে আসলে বিড়ম্বনায় পড়তে হবে না। তাছাড়া যেই গাড়িগুলো আসলে রাজধানীর গাবতলী থেকে ছেড়ে এসেছে নবীনগর হয়ে আসে, সেই গাড়িগুলো কিন্তু নবীনগর পার হয়েই আসলে জ্যামে পড়েছে, সেই যানজট ঠেলে চন্দ্রামোড় পার হতে হচ্ছে, অর্থাৎ বেশ কয়েক ঘন্টা কিন্তু লাগছে। আমরা কিছু দেখেছি এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে পুলিশ প্রশাসন কিন্তু একমুখী গাড়ি চালানোর ব্যবস্থা করেছে, অর্থাৎ কালিয়াকৈর বাইপাস এলাকাতে ঢাকামুখী যে যানবাহন রয়েছে সেগুলো চলাচল বন্ধ করে দিয়েছে। 8 লেনে এখন শুধু ঢাকা থেকে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো ছেড়ে দিয়েছে, সেই গাড়িগুলো যাচ্ছে। তো আসলে আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ যেটি বলছে তারা আসলে গাড়িগুলো পারাপারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো পুলিশের যেটি ধারণা করছে আজকে সারা রাতই হয়তোবা এই অবস্থা থাকতে পারে, আগামীকাল হয়তো দুপুর নাগাদ মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তো আমরা আসলে যে দেখছি এখন পর্যন্ত কিন্তু বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য চন্দ্রামোড়ে আসছে।
দেখছেন শুধু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সেটি না, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। সেই সাথে যে যানবাহনের দীর্ঘ সারি সেটিও কিন্তু লক্ষ্য করা গেছে। গাজীপুর চৌরাস্তা থেকে ভুটবাজার পর্যন্ত প্রায় 8 কিলোমিটার জুড়ে লম্বা লাইন রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, এবং এই সড়কগুলোতে পুলিশের পাশাপাশি আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। এখন দেখার বিষয় তারা কতক্ষণে এই সড়ক স্বাভাবিক করতে পারে। এই ছিল চন্দ্রামুর থেকে সর্বশেষ খবর। রফিক, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এই যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবারে সিঙ্গার বেকর সৌজন্যে কোরবানি হাটের খবর। রাজধানীতে জমজমাট কোরবানির গরুর হাট। এবার ছোট এবং মাঝারি গরুরই চাহিদা বেশি। নাগালের মধ্যে পছন্দের পশু কিনে ক্রেতার মুখেও হাসি, সন্তুষ্ট বিক্রেতাও। ঝিনাইদহের হাবিব মিয়া উত্তরা দিয়াবাড়ি গরুর হাটে এসেছেন 18টি গরু নিয়ে। এর মধ্যে বিক্রি হয়েছে 9টি। সারা বছরের সঞ্চয়, কষ্ট আর স্বপ্ন সবকিছু কুরবানির হাটকে ঘিরে। দাম পেয়েছেন ঠিকঠাক, তাই চোখে মুখে স্বস্তির ছাপ। 18টা গরু রাখলাম ভাই, 9টা বেজে যায়, 9টা আছে, আগামী কাল পর্যন্ত বিক্রি হয়ে যাবে। ওই 9টা যায়, কম বেশি লাভ হয়ে যাচ্ছে, চলছে, খাচ্ছি। শেষ মুহূর্তে রাজধানীতে 21টি পশুর হাট জমজমাট। এবার ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। সাধ্যের মধ্যে ছাগল ও ভেড়ার দাম। কয়েক বাজার ঘুরে পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন অনেকেই। কেউ আবার দাম কমার আশায় শেষ দিন পর্যন্ত অপেক্ষায়। গতবার যেমন ছিল 3 লাখ 4 লাখ, এরকম নাই, রেঞ্জের মধ্যে আছে। দাম একবারে চড়াও না, আবার একবার কমও না, মোটামুটি। আমরা আলহামদুলিল্লাহ আমাদের রেঞ্জের মধ্যে গরু পেয়েছি, ভালো লাগতেছে গরু কিনতে এসে। এট দ্য ফার্স্ট টাইম আসছি, কখনো আসি নাই। হাটে জাল নোট শনাক্ত, অজ্ঞান পার্টি কিংবা চাঁদাবাজি ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসিটিভি দিয়ে পুরো হাটের টোটাল এরিয়াটাকে কিন্তু কাভারেজের ভেতরে আনা হয়েছে। 24 ঘন্টা মনিটরিং করছে। আমাদের এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার দিয়ে মনিটরিং করা হচ্ছে টোটাল এরিয়া। পাশাপাশি হচ্ছে আমাদের যে মোবাইল প্যাট্রোলিং রয়েছে, একে সম্পূর্ণ নিরাপদে সমস্ত মানুষ যাতে তার গরু কেনাবেচা করে চলে যেতে পারে, আমরা সেটা নিশ্চিত করব। নিরাপদ হাট ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। এবার রাজধানীর পশুর হাটের খবর জানবো আমরা। রাজধানী তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে রহমান ফয়েজ, যাচ্ছি তার কাছে। ফয়েজ, মাঝারি এবং ছোট যে কুরবানি পশু সেগুলোর প্রতি আকর্ষণ বেশি। একটা ব্যাপার জানাবেন যে পশুর চাহিদা অনুযায়ী ওইভাবে করে সাপ্লাই রয়েছে কিনা? পশুর হাট ঘুরে কি দেখছেন, ক্রেতারা কি বলছেন? রাশেদ, আপনার সর্বশেষ কথাটি দিয়ে শুরু করতে চাই। পশুর গরুর হাট কিন্তু আসলে পুরোপুরি কিন্তু জমে উঠেছে। আপনি জানেন যে ঢাকার রাজধানীতে আসলে হাটগুলোতে মূলত জমে থাকে ঈদের 2 দিন আগ থেকে আসলে, কারণ আমরা গত 2 দিন আমরা দেখেছি বৈরী আবহাওয়ার কারণে আসলে কিছুটা বিঘ্ন হয়েছে কেনা বেচায়, কিন্তু সেই বিষয়টা কিন্তু একেবারেই কেটে গেছে এবং বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু হাটগুলোতে প্রচুর আসলে ক্রেতা সমাগম হয়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে মাঝারি গরুর চাহিদা কিন্তু আসলে খুবই বেশি, এবং চাহিদা অনুযায়ী এবং ক্রেতার বাজেট অনুযায়ী কিন্তু তারা তাদের পছন্দের গরু এবং গরুটি তারা কিনতে পারছেন। আমরা হাট, পুরো দিয়াবাড়ি হাটটি কিন্তু ঢাকার রাজধানীর সবচেয়ে বড় হাট বলা হয়ে থাকে। এই হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে এবং পাশাপাশি ক্রেতার সমাগমও বেড়েছে। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন আমরা চাহিদা মতো আসলে আমাদের যে রেঞ্জ, যে বাজেট, সেই বাজেটে আসলে আমরা গরুগুলো কিনতে পারছি। গেলবার যেখানে একটু গরুর দামটা ধরে রেখেছিল, এবার কিন্তু বিক্রেতারা আসলে গরুগুলোকে ধরে রাখছে না শেষ পর্যায়ে, কারণ বৈরী আবহাওয়ার একটা বিষয় এবং দূর দূরান্ত থেকে যে খামারি এবং ব্যাপারীগুলো গরুগুলো নিয়ে আসছে, তারা বলছেন যে আর শেষ পর্যন্ত তারা ধরে রাখার চেষ্টা করছেন না। তারা তাদের যতটুকু আসলে লাভ হচ্ছে সেই পর্যন্ত তারা আসলে বিক্রি করে দিচ্ছেন। আপনি জানেন যে নিরাপত্তার বিষয়টি কিন্তু একেবারে কিন্তু যে নিরাপত্তার যে চাদরে কিন্তু পুরো দিয়াবাড়িতে ঢেকে রাখা হয়েছে। র্যাব এবং পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। তাহলে বলাই চলে হাটে একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিন্তু একটি মেলবন্ধন হচ্ছে এবং বেচা কেনা হচ্ছে। কিন্তু বেচা কেনা আরো রাত পর্যন্ত চলবে, কারণ ঈদের আর একটি দিন বাকি এবং আজ রাত পর্যন্তই কিন্তু গরুর বেচা কেনা হবে। এই ছিল এখান থেকে হাট সর্বশেষ। ফয়েজ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রহমান ফয়েজ আমাদের সাথে যুক্ত হয়েছিল। তেজগাঁ কোরবানি পশুর হাটের সবশেষ খবর জানলাম। সময় বদলের সঙ্গে বদলেছে হাট।
রাজধানীর পশুর হাটগুলোর ইজারা এবার বিএনপি নেতাদের দখলে। 20টি হাটের প্রায় সবকটির ইজারা পেয়েছেন দলটির সাবেক কিংবা বর্তমান নেতারা। হাটের ইজারায় পেশি শক্তির প্রভাবকে অস্বীকার করছে না সিটি কর্পোরেশনও। সরেজমিন অনুসন্ধান করে রিপোর্ট করেছেন আশরাফুল আলম আকাশ। দেখে আসবো রিপোর্টটি। প্রতি বছর কোরবানির ঈদ ঘিরে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে বসে অন্তত 20টি পশুর হাট। বিগত বছরগুলোতে যা ছিল আওয়ামী লীগ নেতাদের দখলে, আর এখন বিএনপি নেতাদের হাতে। এটি উত্তর শাহজাহানপুর পশুর হাট। ইজারা পেয়েছেন শিকদার কনস্ট্রাকশনের পক্ষে আনিসুর রহমান টিপু নামের এক ব্যবসায়ী। তিনি হাজির না থাকলেও তার পক্ষ থেকে কাজ করছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সেখানে কথা হলো ঢাকা দক্ষিণের 11 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আসলাম পারভেজের সাথে। সাবেক ওয়ার্ডের সভাপতি ছিল, আওয়ামী লীগ দোসররা এখানে আসে নাই, বাস আপনি এতটুকু বলতে পারি। এবার যাওয়া যাক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে। এই হাটটির ইজারা পেয়েছেন তেজগাঁও থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। জায়ান্ট এন্টারপ্রাইজের মাধ্যমে আমি যখন এই হাটটি ইজারা করি তখন সর্বোচ্চ মূল্যে আমি হাটটি ইজারা পাই। ঢাকা উত্তরের ভাটারা সুতিভোলা পশুর হাট এখানেও ব্যতিক্রম নয়। 40 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ইজারায় চলছে হাটটি। একদলীয় যেটা হয়েছিল এটার অবসান হয়েছে 5ই আগস্ট। এরপর থেকে এখন আর ওই একদলীয় হওয়ার সম্ভাবনা নাই, আমাদের তো নাই। রাজধানীর পশুর হাটগুলোর তথ্য ঘেঁটে কম বেশি একই চিত্র মিলেছে। গণমাধ্যমের খবরও বলছে উত্তর দক্ষিণের প্রায় সব হাটের ইজারা বিএনপি নেতাদের কবজায়। পরোক্ষভাবে সে কথা স্বীকারও করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। তবে নিয়ম মাফিক সব হয়েছে বলে দাবি তাদের। আমাদের এখানে যারা ইজারায় অংশগ্রহণ করেছে কেউ তো বিএনপির প্যাডে অংশগ্রহণ করেন নাই, সবাই কোনো না কোনো সংস্থা বা কোনো না কোনো কোম্পানি এর অধীনে করেছেন। সবাই কোনো না কোনো এই ধরনের মাসল পাওয়ার ভিত্তিক রাজনৈতিক দলের নেতাকর্মী, সবাই মোটামুটি মোটা দাগে এক ধরনের প্রভাবশালীর এই ব্যবসাটা করে। হ্যাঁ, তো আর এই প্রভাবের সাথে রাজনীতি যুক্ত, এগুলো তো আপনারা আমার চেয়ে ভালো বোঝেন, কিন্তু আমার টেবিলে এসে রাজনীতিটা হয় না। এদিকে গাবতলী হাট নিয়ে জল খোলা হবার পর দ্বিতীয় পর্যায়ে টেন্ডার আহ্বান করে উত্তর সিটি কর্পোরেশন। সেখানে সর্বোচ্চ দরদাতা ছিল টিএস এন্টারপ্রাইজ, কিন্তু পরে রহস্যজনকভাবে হাট পরিচালনায় অপারগতার কথা জানিয়ে চিঠি দিয়ে ইজারা থেকে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। শেষমেশ ইজারা যায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ইরফান ট্রেডার্সের হাতে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এ চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। আমাদের সহকর্মীরা খবর জানাচ্ছিলেন এতক্ষণ পর্যন্ত। যারা নৌপথ বেছে নিয়েছেন বাড়ি ফেরার জন্য তাদের খবর এই পর্যায়ে জানাতে চাই। রাজধানীর সদরঘাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। কাজী ফয়সালের কাছ থেকে সদরঘাটের চিত্র জানতে চাই। ফয়সাল, সবসময় ব্যস্ত এলাকা এই সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঈদের সময় ঘরমুখ মানুষের যাত্রার ভিড় সেটি আরও বেড়ে যায়, সে চিত্রই আমরা দেখি। আপনার পেছনে অনেক ভিড়, লঞ্চগুলো কি ঠিক সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা ফয়সাল? কোনো দুর্ভোগ চিত্র, এ ধরনের কোনো চিত্র আপনার চোখে পড়ছে কিনা জানাবেন। শান্তা, লঞ্চগুলো ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে এবং লঞ্চগুলো কিন্তু ঠিক টাইমের আগেও ছেড়ে যাচ্ছে, যেহেতু যাত্রী টইটুম্বুর হয়ে গেছে। অনেক যাত্রী, অনেক সংখ্যক যাত্রী কিন্তু এই লঞ্চে এসেছেন এবং তারা কিন্তু লঞ্চে অনেক আগে এসে অবস্থান নিয়েছেন। এবং আপনি দেখবেন যে এখানে কি অনেক সংখ্যক মানুষ, যাত্রীতে পুরো টার্মিনালে কিন্তু ভরা, এবং মানুষ আত্মীয় স্বজনের টানে এবং পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার জন্য কিন্তু ছুটছেন। এখানে আমি যেই জায়গাটিতে আছি এখানে মূলত বরিশাল এলাকা লঞ্চগুলো ছেড়ে যায়। এখানে সব বরিশালের যাত্রী কিন্তু ভিড় করেছেন এবং তারা ভারী বস্তা কিংবা ব্যাগ নিয়ে কিন্তু তারা ছুটছেন। এবং এখানে
স্ত্রী নিয়ে সন্তান নিয়ে ছুটছেন, মা বাবার সঙ্গে ঈদ করবেন, সেই কারণে কিন্তু অনেকে ছুটে বেড়াচ্ছেন। এবং এই সদরঘাট এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত কিছু অনিয়মের তথ্য আমাদের কাছে ছিল যে এখানে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল বিভিন্ন অঞ্চলের লঞ্চ থেকে, এবং বলা হচ্ছিল যে আসলে এখানে আরও বেশ কিছু অনিয়ম ছিল। পরবর্তীতে যখন বিআরডব্লিউটি অভিযোগ পায় এবং বিষয়টি নিয়ে তারা মাঠে নামে এবং সেনাবাহিনীর সদস্যরা এসেছিলেন, পুলিশের সদস্যরা এসেছিলেন, এবং এই সন্ধ্যার কিছুক্ষণ আগে কিন্তু নৌ পরিবহন উপদেষ্টা কিন্তু পরিদর্শনে এসেছিলেন। পুরো এলাকাটি তিনি পরিদর্শন করেছেন এবং তিনি দেখেছেন আসলে এখানে কোনো অনিয়ম রয়েছে কিনা। পরবর্তীতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলছেন যে সদরঘাট এলাকায় যে যাত্রী ভিড় এবং লঞ্চের যে বর্তমান সেবা সেটি কিন্তু সঠিক আছে, তবে এই সদরঘাটে প্রবেশের জন্য যে ব্যবস্থাপনা সেটি কিন্তু তাতেই কিন্তু সমস্যা রয়েছে, এবং এই সদরঘাটে যাত্রীরা যাতে সহজেই সদরঘাটে আসতে পারেন গুলিস্তান থেকে, সেজন্য একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও তিনি তুলেছেন। শান্তা। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। কাজী ফয়সাল সদরঘাট লঞ্চ টার্মিনালের খবর জানাচ্ছিলেন আমাদের। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার খবর, সময় হলো একটা বিরতি। ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। পবিত্র হজে আল্লাহুম্মা ধ্বনিতে মুখর আরাফার ময়দান। জোহরের নামাজের পর মসজিদের নামিরার খুতবায় মুসলিম উম্মার শান্তি ও বিশ্বের কল্যাণ কামনা করা হয়। এদিন কোরআন তিলাওয়াত, জিকির নামাজ সহ ইবাদত বন্দেগীতে ব্যস্ত লাখো হাজি। আরাফার ময়দান মুখরিত করে লাখো মুসল্লির কণ্ঠে ঝরছে একটি বাক্য, আগের রাতে মিনায় ছিলেন হাজিরা। ভোরে ফজরের নামাজ পড়েই রওনা দেন আরাফার উদ্দেশ্যে। ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় রওনা দিলেও গন্তব্য সবার এক, বিদায় হজের ঐতিহাসিক সেই ময়দান। দিনভর এখানে অবস্থান করেন হাজিরা। সময় পার করেন কোরআন তিলাওয়াত, জিকির, নামাজ সহ ইবাদত বন্দেগীতে। দুপুরের পর মসজিদে নামিরায় শুরু হয় হজের খুতবা। এবছর খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। খুতবায় ফিলিস্তিনিদের জন্য করা হয় বিশেষ দোয়া। এছাড়াও মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ আদায় না করেই মুজদালিফা রওনা হবেন হাজিরা। সেখানে একই ইকামতে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। মুজদালিফার বিস্তীর্ণ প্রান্তরে খোলা আকাশের নিচে রাত কাটাবেন তারা। সংগ্রহ করবেন নুড়ি পাথর। শুক্রবার ভোরে ফের মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। পথে জামারায় শয়তানকে পাথর মারবেন। কোরবানি দিয়ে পালন করবেন ত্যাগের ঈদ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। জাতীয় ঈদগাহে এবারে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30। তবে বৈরী আবহাওয়ার কারণে কোনো কারণে যদি জামাত আয়োজন সম্ভব না হয়, সেই ক্ষেত্রে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে সকাল 8টায়। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদ জামাতের ভিআইপি ব্লকে একসাথে 250 জনের নামাজের ব্যবস্থা সহ মোতায়েন থাকবে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বাইতুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সময় হলো আরেকটা বিরতি। আরো খবর নিয়ে একটু পর ফিরছি।